পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট চাই, বলছেন টুকু। জানাবো নির্বাচন পেছানোর সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে বিপদ আছে, বলছেন অ্যানি। এবং সর্বশেষ জানাবো ডাকাতির প্রস্তুতি, যশোরে আটক 4 যুবক যুবদলের কেউ না, সংবাদ সম্মেলনে দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট চাই, বলছেন টুকু। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা সবসময় এক কথার মধ্যে রয়েছি। আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট পদ্ধতি চাই। আমাদের গতানুগতিক যে পদ্ধতি রয়েছে, মানুষ যেটিতে অভ্যস্ত, যে এলাকায় নেতা ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটাই স্বাভাবিক নিয়ম। এ সময় যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে, তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র রয়েছে, নির্বাচন বিলম্বিত করার জন্য। টুকু বলেন, এদেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। এদেশের মানুষ 14, 18 এবং 24 সালে ভোট দিতে পারেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। তিনি বলেন, আমরা ক্ষমতায় যাব এ কথা আমরা বলি না, মানুষের ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই। মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে। দেশের মানুষ হচ্ছে এই দেশের মালিক। জনগণ ঠিক করবে এই দেশ কে পরিচালনা করবে। আমরা জনগণের উপর বিশ্বাসী। জনগণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনেও নিবে। টুকু বলেন, সবাই পিআর পদ্ধতি চায় না। ইতিমধ্যে বিভিন্ন কমেন্ট শুনেছেন আপনারা। সোশ্যাল মিডিয়ায় যারা দেখেছেন তারা অনেকেই শুনবেন, পাকিস্তানের T20 3টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ জিতে সিরিজ জয়লাভ করেছে। পাকিস্তান পরবর্তী ম্যাচে বেশি রান করেছে এবং রানের যোগফলে পাকিস্তান বেশি আছে। তার মানে কি সিরিজ পাকিস্তান জয়লাভ করল? মানুষ এই কমেন্টস করে, ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। তার মানে আপনি ভোট দিবেন টাঙ্গাইলে, এমপি পাবেন নোয়াখালী। তাহলে কি হবে? টাঙ্গাইলের মানুষের সম্পর্কে টাঙ্গাইলের মানুষের জানতে হবে। নির্বাচন পেছানোর সুযোগ নেই। এক ধরনের অদৃশ্য শক্তি যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত, এটি এখন আর অনুমান নয়, এটি বাস্তব এবং সুপরিকল্পিত। একের পর এক অঘটন ঘটিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল, বৈরী ও অনিশ্চিত করে তোলা হচ্ছে। করিডোর বন্দর, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন, সামরিক মহড়া, আন্তর্জাতিক অপরাধ ও কথিত জাতীয় ঐক্যের ফাঁদ, সবকিছু মিলিয়ে নির্বাচনের স্বাভাবিক ধারা ব্যাহত করার কৌশল প্রকট হয়ে উঠেছে। এই ষড়যন্ত্রের পূর্বাভাসে বহু আগেই দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সতর্ক করে বলেছিলেন, কিছু অদৃশ্য শক্তি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে নিতে চায়। তাদের লক্ষ্য একটি নিয়ন্ত্রিত, নির্বাচনবিহীন শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া, যারা রাজনৈতিক পরিবেশকে ঘোলা করে নিরাপত্তাহীনতার অজুহাতে পুনরায় একটি তথাকথিত অন্তর্বর্তী সরকার তৈরি করার পরিকল্পনা এগোচ্ছে। জাতীয় নিরাপত্তার নতুন ন্যারেটিভ এবং বিদেশি স্বার্থ জড়িত একটি চক্র সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় যুক্ত। উদ্দেশ্য স্পষ্ট, নির্বাচন পিছিয়ে দেওয়া, জনগণের রায়কে পাশ কাটানো এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুদ্ধ করা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ হোক সত্যিকারের অর্থে একটি উদারপন্থী ও গণতান্ত্রিক দেশ, যেখানে গণতন্ত্র সবচেয়ে বড় মূল্যবোধ। কিন্তু বর্তমান সময়ের কিছু রাজনৈতিক দল গণতন্ত্রের প্রতি বিশ্বাস রাখে না, স্পষ্টভাবে নিজেদের মতবাদ জোর করে চাপিয়ে দিতে চায়, যা একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, কিছু দল নারীদের সামনে আনার ব্যাপারে আগ্রহী নয়, তারা নারীদের রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন করতে চায় না। এই ধরনের শক্তির উত্থান হলে দেশের উন্নতি থেমে যাবে এবং পিছিয়ে পড়ার পথে ধাবিত হবে। গত 25শে জুলাই চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের জুলাই সমাবেশে প্রধান সমন্বয়কারী জোনাস সাকি বলেছেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, সুষ্ঠু পরিবেশ নেই, এই অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। আমরা এই ষড়যন্ত্র মেনে নেব না। বিচার সংস্কার নির্বাচনের পথ যারা বাধাগ্রস্ত করবে, তারা দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। তৃতীয় বিশ্বের একটি দেশ যখন নিজের ভাগ্য নিজে গড়তে চায়, তখন তা পরাশক্তির জন্য হয়ে ওঠে অস্বস্তিকর। স্বাধীন বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে। একটি আত্মমর্যাদাশীল, স্বাধীন চেতা, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠলে তা শুধু এ অঞ্চলের নয়, তৃতীয় বিশ্বের বহু দেশের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে, যারা পরাশক্তির আধিপত্যবাদে বড় আঘাত। এই কারণে এদেশের জাতীয়তাবাদী নেতৃত্বকে বারবার নির্মূল করার চক্রান্ত হয়েছে। রাষ্ট্রনায়কের হত্যা, অভ্যুত্থান, রাজনৈতিক সংকট ও অস্থিরতা, সবকিছু পেছনে রয়েছে বিদেশি স্বার্থ আর দেশীয় দালালদের চক্রান্ত। যখন বাংলাদেশ আজ্ঞাবহ থাকে তখন তেমন বাধা আসে না। যখন কেউ সত্যিকারের স্বাধীনতার কথা বলে, গণতন্ত্র, স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতির কথা বলে, তখন শুরু হয় থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র, চরিত্র হনন, অর্থনৈতিক চাপ কিংবা রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার, করিডোর বন্দর ব্যবহার এবং একের পর এক সামরিক মহড়া। এই তিনটি বিষয় বিচ্ছিন্ন নয়, বরং একটি বৃহৎ ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ।
করিডোর দিয়ে ভৌগোলিক প্রবেশাধিকার বন্দর ব্যবহারে অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তার আর সামরিক মহড়ার মাধ্যমে নিরাপত্তা বলয়ে আবদ্ধ রাখার চেষ্টা, সব মিলিয়ে বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ করতে ক্রমেই সীমিত হচ্ছে। তার সঙ্গে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বাংলাদেশের শাখা খোলার প্রেক্ষাপট দেখা যায়। এটি একদিকে আন্তর্জাতিক নজরদারি ছায়া ফেলছে, অন্যদিকে রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি প্রভাব বাড়ানোর একটি নতুন কৌশল। বলা যায় বাংলাদেশকে ধীরে ধীরে একটি পরনির্ভরশীল ভূখণ্ডে রূপান্তর করার প্রচেষ্টা চলছে। একে একবিংশ শতাব্দীর ম্যাটিকুলাস ডিজাইনে নব ঔপনিবেশ চাপ বললেই অত্যুক্তি হবে না। 24-এর গণঅভ্যুত্থান দীর্ঘ 17 বছরে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের একটি চূড়ান্ত মুহূর্ত। এটি কোনো এক মাস বা কয়েক সপ্তাহের ক্ষণিকের প্রতিবাদের ফল নয়, বরং 2008 সালের পর থেকে একটি স্বচ্ছ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে মানুষ যেভাবে বারবার রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, নিপীড়নের শিকার হয়েছে এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের সেই সব ক্ষোভ, হতাশা, প্রত্যয়ের বিস্ফোরণ ছিল এই অভ্যুত্থান। এই আন্দোলনের পেছনে রয়েছে ভোটারদের দীর্ঘদিনের বঞ্চনা, গণতন্ত্রহীন পরিবেশ, বেড়ে ওঠা প্রজন্মের হতাশা এবং গণমাধ্যম, বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিয়ন্ত্রণে রাখার ক্ষোভ। শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী, মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষের মিলিত চেতনার ফসল ছিল এই গণঅভ্যুত্থান। মানুষ কেবল ভোটের অধিকার নয়, রাষ্ট্রের মালিকানা পুনরুদ্ধারের সংকল্প নিয়ে রাজপথে দাঁড়িয়েছিলেন। অতএব একে কেবল একটি মাসের আন্দোলন হিসেবে দেখলে এর গভীরতা ও বাস্তবতাকে অবমূল্যায়ন করা হবে। বিএনপি, জামায়াত সহ কিছু দল গণঅভ্যুত্থানে সক্রিয় থাকলে বেশিরভাগ সর্বস্ব রাজনৈতিক দল ছিল নিষ্ক্রিয়। এখন এই দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ নিচ্ছে, কিন্তু তাদের প্রতিনিধিরা অপরিচিত, সাংগঠনিক ভিত্তিও দুর্বল। ফলে প্রশ্ন উঠেছে, এই সংলাপ কতদিন চলবে, এর উদ্দেশ্য কী? ডক্টর আলী রিয়াজ বলেছেন, 31শে জুলাইয়ের মধ্যে একটি সম্মিলিত সনদে পৌঁছানোর লক্ষ্য, কিন্তু সংলাপের মাধ্যমে প্রকৃত ঐক্যমত্য নয়, বরং এনসিপির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলেও সংস্কারের পর নির্বাচন দাবিকে ঘিরে বিভক্তির সৃষ্টি হয়, বিশেষত জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপির অবস্থানের কারণে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, এই সংলাপ দীর্ঘায়িত করা হচ্ছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ এবং এনসিপির দাবি বাস্তবায়নের লক্ষ্যেই। কমিশনের আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময় এনসিপির প্রস্তাবই থাকে, এর বাইরে যেতে চায় না তারা। মূল উদ্দেশ্য হলো ধাপে ধাপে রাজনৈতিক দলগুলোকে এনসিপির দাবিতে রাজি করানো। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের অবস্থান সবসময় সুবিধাবাদী ও কৌশল নির্ভর। তারা বড় দলের ছায়া থেকে সুবিধা লুটতে বেশি মনোযোগী। গণঅভ্যুত্থানের পর জামায়াত বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে এবং ধর্মীয় ও সামাজিক মাধ্যম ব্যবহার করে আন্দোলনের প্রকৃত নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা করছে। জামায়াতের এই ভূমিকা আবারও প্রমাণ করে তারা রাজনৈতিক আদর্শের চেয়ে সুবিধাকেও অগ্রাধিকার দেয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর জনগণ আশা করেছিল এবার একটি স্বচ্ছ, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সেই আশায় প্রতিফলন ছিল ডক্টর ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার গঠন, যার লক্ষ্য ছিল সত্যিকারের গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। তবে শুরু থেকেই এনসিপির প্রতি সরকারের পক্ষপাতিত্ব আন্দোলনের চেতনার সাথে তার বৈপরীত্য লক্ষণীয় হয়ে উঠেছে। সরকারি সহযোগিতা আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনও দেশের সাধারণ মানুষের চাওয়া জীবনযাপন ও সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি। দলাদলি সিদ্ধান্তহীনতা, তৃণমূল থেকে বিচ্ছিন্নতা তার জনপ্রিয়তা কমিয়েছে। ব্র্যান্ডিং পলিটিক্সকে আটকে গেছে। তার ভাবনা আছে, শক্তি নেই, বক্তব্য আছে, বাস্তবায়ন নেই। অতএব গণঅভ্যুত্থানের পর যখন দেশ নতুন রাজনৈতিক সংস্কৃতির আশায় ছিল, তখন এনসিপি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জামায়াত ও এনসিপি নির্বাচন বিলম্বে অপচেষ্টা করছে, যা তাদের বক্তব্য থেকে স্পষ্ট। জনগণের ভোটাধিকার গণতন্ত্র বা অধিকার নয়, তাদের অগ্রাধিকার ক্ষমতা ভোগ করে টিকে থাকা। এজন্য বারবার বলছে, আগে সংস্কার পরে নির্বাচন, আগে বিচার পরে নির্বাচন, আগে জুলাই পরে নির্বাচন ইত্যাদি। এই দুই দলই সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনীতি করছে, যা তাদের অবস্থান উদ্দেশ্যকে আরও স্পষ্ট করে তুলেছে। গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তাদের সুবিচার হয়নি, আহতদের সুচিকিৎসা হয়নি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি এবং বিচারহীনতার সংস্কৃতি আগের চেয়ে গভীর হয়েছে। গুম খুনের ধরন পাল্টেছে, কিন্তু নির্মমতা পাল্টায়নি। প্রশাসনের পোশাক বদলেছে, চরিত্র বদলায়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে 2014, 18 ও 2024 সালের নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রে একটি ভয়ভীতি সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। ভোট দিতে না পারা, প্রার্থী হতে না পারা, স্বাধীন মত প্রকাশ করতে না পারার যে ভয়, সেই ভয় যেন কাটেনি। এই অন্ধকার সময়ে জাতি আর ফিরে যেতে চায় না। গণতন্ত্রের প্রাণ জনগণের ভোটাধিকার। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী এবং রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত মালিক। বৈধ ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়াও কোনো সরকার জনগণের আস্থা পায় না। ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সরকার ও সংসদ জনগণের কাছে জবাবদিহি করে। নির্বাচনের মাধ্যমে শুধু সরকার
সরকার নির্বাচন হয় না, বরং দেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য ন্যায় বিচার, অধিকার ও উন্নয়নের পথ পরিষ্কার হয়। নির্বাচন পেছানোর মানে জনগণের সঙ্গে আরেক দফা প্রতারণা ও ভুটানের ছাত্র জনতার আত্মত্যাগ ও চেতনাকে অবমূল্যায়ন করা। জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করেছিল। সেই আশা যেন অনিশ্চয়তার দোলাচলে পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচনই একমাত্র বিকল্প। তিনি বিশ্বাস করেন একটি নির্বাচিত সরকারই পারে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা করতে। কিন্তু সরকার এখন আগের সংস্কার পরে নির্বাচন এই অজুহাতে ভোট পেছানোর ফাঁদে ফেলতে চাইছে। অথচ সত্যিকার সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উভয়কেই সমান্তরালে এগিয়ে নিতে হবে। গণমানুষ চায় ভোটাধিকার ফিরুক, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হোক। তারা চায় নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার আসুক যাদের প্রতি তাদের আস্থা থাকবে। কিন্তু 1 বছর পার হলেও অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে কার্যকর কোনো অগ্রগতি দেখাতে পারেনি। 24-এর গণঅভ্যুত্থানে মূল অর্জন হতে পারত একটি গ্রহণযোগ্য নির্বাচন ও গণভিত্তিক সরকার। তার বদলে এসেছে প্রতিনিধিত্বহীন সরকার, অস্পষ্ট ভবিষ্যৎ। এখন নির্বাচন পেছানোর মানে হবে জনগণের আশা আকাঙ্ক্ষার মৃত্যু। এটি সেই স্বৈরাচারী ধারাবাহিকতা যেখান থেকে জনগণ মুক্তি চেয়েছিল। সুতরাং নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই। জনগণ প্রস্তুত, তারা আর অপেক্ষা করতে রাজি নয়। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, এটাই সময় উপযোগী সিদ্ধান্ত। তা না হলে গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার জন্য জনগণের দীর্ঘ সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে। এখনই সময় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের, জনগণের মালিকানা প্রতিষ্ঠার। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে বিপদ আছে, বলছেন অ্যানি। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সবার বিপদ আছে বলে সতর্ক করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুর সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় তিনি এ দাবি করেন। অ্যানি বলেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের জন্য বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত হবে, নির্যাতিত হবেন। আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন জনগণ অত্যাচারিত, নির্যাতিত হবেন? আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করি, নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি। তিনি আরও বলেন, আপনি, আপনারা, দেশের মানুষ সবাই জুলাই যোদ্ধা। শাহবাগে কিছু সংখ্যক জুলাই যোদ্ধার মারামারি আমার মনকে ব্যথিত করে। স্বাভাবিকভাবে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে। সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।